অসাধারণ একটি গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। কক্সবাজার বাঙালির কাছে সমুদ্র মানে এক অদ্ভুত মায়ার টান। সেই মহেশখালী দ্বীপের শান্ত স্নিগ্ধতা, সোনাদিয়ার নির্জনতা থেকে শুরু করে ইনানি, লাবণী আর হিমছড়ির পাহাড় সাগরের মিতালি, সব মিলিয়ে কক্সবাজার যেন এক স্বপ্নের শহর। আর ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত কক্সবাজারের রামু সেনানিবাস, যা বাংলাদেশের সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের সদর দপ্তর। সেখানে আজ পোস্টিং হয়েছে মেজর শীর্ষ কার্তারের। ঘণ্টাখানেক আগেই শীর্ষ তার জন্য বরাদ্দকৃত সরকারি বাংলোয় এসে পৌঁছেছে। এই বাংলোটি মূলত সেনানিবাসের অন্তর্ভুক্ত ক্যান্টনমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালদের জন্য নির্ধারিত ছিল, যা এখন মেজরের জন্য প্রস্তুত। ওয়াশরুম থেকে গোসল সেরে বেরিয়ে এলো শীর্ষ, নগ্ন শরীরে কোমরে কালো টাওয়াল জড়ানো, সুঠাম দেহের লোমহীন বুকে ঘাম আর পানির নোনা জল চিকচিক করছে। আয়নার সামনে দাঁড়িয়ে আর্মি কাট করা চুলগুলো শুকাতে শুকাতে যখন সে নিজের পেশিবহুল শরীরের দিকে তাকালো, তখন আয়নায় প্রতিফলিত সেই তৃপ্ত সৌন্দর্য যেন অভিজাত্যের বহিঃপ্রকাশ ঘটাচ্ছিল। সুগন্ধি পারফিউম গায়ে মাখিয়ে যখন সে তার আর্মি ফর্মাল ড্রেসটা পরল, শোল্ডার ব্যাসের ওপর জ্বলজ্বল করা শাপলা তারা একজন মেজরের প্রতীকী চিহ্ন। তাকে আরও বেশি রুদ্র ও গম্ভীর করে তুলল। মিটিংয়ের জন্য বের হওয়ার সময় কানে ইয়ারবাড গুঁজে সে দ্রুত পায়ে বাংলো ত্যাগ করল। অন্যদিকে সকাল 10:55 ক্যান্টনমেন্ট কলেজের করিডর ধরে টিফিনের ঘণ্টার মুখে শব্দে মুখরিত হয়ে উঠল ক্যাম্পাস। সকলের শিক্ষার্থীরা হুটোহুটি করে নিজেদের শ্রেণীকক্ষ ত্যাগ করছে। কেউ বা যাচ্ছে ক্যান্টিনে খাবারের উদ্দেশ্যে, কেউ বা খেলার তাড়ায়, আর গুটি কয়েক রয়ে গেছে খাবার খাওয়ার তাগিদে। ছুটির বেল বাজতেই 204 নম্বর কেমিস্ট্রি ল্যাব থেকে গ্লাভস আর সাদা অ্যাপ্রন পরা অবস্থায় বেরিয়ে এলো মেঘ, রাইসা, তানিয়া আর ফাতিমা। 4 বান্ধবী মিলে ভিড় ঠেলে ক্যান্টিন থেকে ক্যারামেল মিল্ক টি নিয়ে বসলো ক্যাম্পাসের এক কোণে, প্যারেন্টসদের জন্য নির্ধারিত বারান্দার নিচের ব্রেঞ্চে। সেখান থেকে সবুজে ঘেরা পুরো ক্যাম্পাসটাকে এক নজরে দেখা যায়। চায়ের উষ্ণ চুমুকে যখন আড্ডাটা জমজমাট, তখন তানিয়া হঠাৎ উৎসাহিত হয়ে বলে উঠল, মেঘু, কক্সবাজার যাবি? বর্ষার এই মৌসুমে কক্সবাজারের ফিলিংই তো আলাদা। তানিয়ার কথায় মেঘ ভুরু কুঁচকে তাকালো, মৃদু গম্ভীর স্বরে বলল, তোদের ফ্যামিলি ট্রিপে আমি গিয়ে কি করব? থার্ড পারসন হয়ে তোদের ট্রিপ মাটি করার শখ নেই আমার। তানিয়ার মুখটা যেন এক নিমেষেই চুপসে গেল। মিনমিন করে বলল, আরে না রে, এটা ফ্যামিলি ট্রিপ নয়, শুধু আমরা বন্ধুরা মিলে যাওয়ার প্ল্যান করছি। দেখ, রাসু আর ফাতুহ রাজি। মেঘের ভ্রু আরও একটু কুঁচকে গেল। ধীর গলায় জিজ্ঞেস করলো, এই প্ল্যান কবে হলো? আজ রাতেই করেছি। তোকে ফোনে পাওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু তোর ফোন বারবার অফ ছিল, তাই জানাতে পারিনি। ফাতিমার কথায় মেঘের মনে পড়ল গত রাতের কথা। এই অচেনা লুচ্চা নাম্বার থেকে আসা মেসেজের জন্য রাগে ফোনটা অফ করে ঘুমিয়েছিল সে। ক্যান্টনমেন্ট ক্যাম্পাসে ফোন অ্যালাউ না থাকায় এখন ফোনটা নিশ্চয়ই বাড়িতে অনাদারে পড়ে আছে। মেঘ চিন্তিত গলায় বলল, পরিবারের কেউ রাজি হবে না। 4 জন মেয়ে একা ট্রিপে যাচ্ছে শুনলে বাড়ি মাথায় তুলবে ওরা। ওদের 4 জনের মুখই শুকিয়ে গেল। মেঘও নিজের সুন্দর নখ কামড়াতে কামড়াতে ভাবতে লাগলো। কিছুক্ষণ পর হুট করে মেঘের চোখে একটা ঝিলিক খেলে গেল। সে ফিসফিস করে বলল, এদিকে শোন, বুদ্ধি মাথায় এসেছে। মেঘের কথাই শুনে 3 জোড়া মাথা একত্রিত হয়ে গেল। মেঘ তার গোপন প্ল্যানটা খুলে বলতে শুরু করলো। রাইসার মুখটা প্রথমে একটু ভয়ে ভয়ে থাকলেও মেঘের বুদ্ধিদীপ্ত কথায় সে আশ্বস্ত হলো। এখন শুধু অপেক্ষা এই রহস্যময় প্ল্যান সফল হয় কিনা। কলেজ থেকে পায়ে পায়ে হেঁটে বাড়ির দিকে ফিরল মেঘ। এই জ্যৈষ্ঠের শেষ আর আষাঢ়ের শুরুর গুমোট গরমে শরীরটা ক্লান্ত লাগলেও বসার উপায় নেই। বিকেলে আবার হোম টিউটরের কাছে পড়তে বসতে হবে। মেঘের মেজো ভাই অভ্র এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3rd সেমিস্টারে পড়ছে, আর বড় ভাই নোমান রয়েছে ঢাকার ইবনে সিনায়। নোমান মূলত একজন কার্ডিওলজিস্ট।
সে যে সেই ইমার্জেন্সি অপারেশনের জন্য বাড়ি থেকে বের হলো, এখনও তার বাড়িমুখো হওয়ার ফুরসত মেলেনি। তবে ইদানিং ওদের বাড়িতে একটা নতুন আলাপ উঠেছে। মেঘের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই ওরা ওই খুলনার পাট চুকিয়ে সবাই মিলে পাকাপাকিভাবে ঢাকার সাভারে সেটেলড হবে। কারণ নোমান এখন সাভারের ইবনে সিনা শাখাতেই নিয়মিত বসছে এবং ওখানেই সাভার ডিওএইচএস এর ভেতরে একটা সুন্দর ফ্ল্যাট ক্রয় করেছে সে। মা বাবা আর ছোটো বোনকে নিজের কাছাকাছি রাখার জন্যই বড় ভাইয়ের এই সুদূরপ্রসারী পরিকল্পনা। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেতে বসে গেল মেঘ। কারণ ঘড়ির কাঁটায় ঠিক 4টা বাজলেই স্যার পড়াতে চলে আসবেন। তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে ও সোজা রান্নাঘরে মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। আম্মু, তোমার মোবাইলটা একটু দেবে? মেয়ের আচমকা আবদার শুনে আলেয়া বানু হাতটা থামিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। মেঘ দাঁত বের করে হেসে বলল, আমার সতীনের সাথে একটু জরুরি কথা বলবো। আলেয়া বানু টেবিলে রাখা মোবাইলটার দিকে ইশারা করতেই মেঘ এক প্রকার ছো মেরে সেটা লুফে নিল। তারপর স্ক্রিন আনলক করে চটপট একটা পরিচিত নাম্বারে ডায়াল করলো। ওপাশ থেকে কলটা রিসিভ হতেই মেঘ ফোনের স্পিকারে মুখ লাগিয়ে বেশ রসিয়ে বলল, কি বড় সতীন, ভালো আছো? মেঘের প্রশ্ন শুনে ওপাশ থেকে এক বয়স্ক মহিলা খ্যাপাটে গলায় চেঁচিয়ে উঠলেন, তুই আর আমারে ভালো থাকতে দিলি কইরে ছুরি? তোর লাইগা আমার বুইড়া মনটা খালি ঘরে বইসা দিন রাত কাতরাই। ওপাশের চেনা মানুষের এমন ঝাঁঝালো কথা শুনে মেঘের ঠোঁটের কোণে দুষ্টুমি ভরা হাসি আরও চওড়া হলো। সে গাল ফুলিয়ে বলল, কাতরানোরই তো কথা গো। একে তো তোমার নাতনি, তার ওপর আবার ওনার 2 নম্বর বউ বলে কথা। আমার জন্য বিরহ জ্বালা হবে না তো কি তোমার মতো মাজা ভাঙা বুড়ির জন্য হবে? মেঘের মুখে এমন কথা শুনে ওপাশে থাকা ওর নানি জুলেখা ইয়াসমিন একেবারে রেগে আগুন হয়ে গেলেন। সরি রে সরি, আমার অমন রাজার মতো সুন্দর জামাইয়ের ওপর তোর নজর দিলি কেন? লজ্জা করে না? কি আর করব বলো, তোমার স্বামী তো ছুডু বউ বলে আমারে এমন পাগল বানালো। এখন ওনারে ছাড়া তো আমার রাতে ঘুমোয় আসে না। তা আমার স্বামীটারে একটু লাইনে দাও না গো বড় সতীন। ওনার মায়াবী কণ্ঠটা শুইনা আমার কলিজাটা একটু জুড়াক। নানি জুলেখা ইয়াসমিন এবার ওপাশে আরও মারমুখী হয়ে উঠলেন, যা মেঘ ওপাশ থেকেই খুব ভালো বুঝতে পারছিল। নানার সাথে নানির বিয়ের এতগুলো যুগ পার হয়ে গেল, নাতনিদের বিয়ের বয়স হতে চলল, তবুও নিজের স্বামী আকবর দুলানকে নিজের ওনার ঈর্ষা আর জেলাসি একটুও কমল না। জুলেখা ইয়াসমিনের সামনে ওনার স্বামীকে নিয়ে কেউ রসিকতা করলেই বয়স্কা রেগে আগুন হয়ে যান। ঠিক তখনই ওপাশ থেকে ফোনের হাত বদল হওয়ার খসখস শব্দ শোনা গেল। তারপরে এক প্রবীণ কিন্তু বেশ রসাত্মক পুরুষালী গলা ভেসে এলো, কি গো ছোট বউ, কচি কচি জোয়ান পোলা দেখা বুড়া স্বামীরে একেবারে ভুইলাই গেলা? ওরে আর মন টানে না? নানার এমন রসিকতা শুনে মেঘের হাসির বেগ আরও বিস্তৃত হলো। ওদিকে রান্নাঘরে দাঁড়িয়ে আলেয়া বানু তার জন্মদাত্রী জুলেখা ইয়াসমিন আর নিজের গর্ভের সন্তান মেঘের এই মধুর ও চিরচেনা সতীন ঝগড়ার সিন দেখে মিটমিট করে হাসতে লাগলেন। এটা এই বাড়িতে কোনো নতুন বিষয় নয়, বরং অতি পুরাতন আর নিয়মিত এক বিনোদন। কি যে কও না তুমি স্বামী, তোমারে রাইখা কি আর কাউরে আমার মনে ধরে? হুনো না স্বামী। নানা আকবর জুলানের সাথে কথা বলতে বলতে মেঘ ধীর পায়ে হেঁটে নিজের ঘরের বারান্দায় চলে এলো। চারপাশটা একবারে দেখে নিয়ে ফিস ফিস করে বলল, হুনো বুড়ো, তোমারে একখান গোপন কথা কই, এক্কেরে চিল্লাইবা না আর জোরে কোনো কথাও কইবা না, ভুলেও কাউরে কিছু জানাইবা না কিন্তু। নানা আকবর দুলানো মেঘের মতো সুর মিলিয়ে ওপাশ থেকে ফিসফিস করে চোরের মতো বললেন, কি কথা বউ? আমি কদিনের মধ্যেই তোমার বাড়িতে আসব। মাগার তোমার ওই খেপা মাইয়া যেন কিছু না জানে, এই আগেভাগে কইয়া দিলাম। খালি তোমার মাইয়া না, তোমার বুড়ি বিবি, তোমার পোলা কেউ যেন টের না পায়, বুঝছো নি? আকবর জুলান ওপাশে মুচকি হাসলেন,
তিনি খুব ভালো করেই বুঝলেন তার এই পাজি নাতনি আবারও পড়াশোনা আর বাড়ির কড়া শাসন ফাঁকি দিয়ে নানা বাড়িতে হাওয়া বদল করতে এবং তাদের সেই বান্ধবীদের ট্রিপের প্ল্যান সফল করার জন্য ফোন দিয়ে আসছে। তাই তিনি আর কোনো প্রশ্ন না করে মেঘের সাথে দুষ্টুমিতে তাল মেলালেন। মেঘও নানা রাশকারা পেয়ে মনে মনে তার সেই গোপন কক্সবাজার মিশনের চাল চালতে শুরু করে দিল। মোবাইলটা কেটে দিয়ে মেঘের মাথায় হুট করে একটা কৌতূহল চাপল। সে চট করে মায়ের ফোনের ফেসবুক অ্যাপে ঢুকে পড়ল। সার্চ অপশনে গিয়ে টাইপ করলো শীর্ষ কারদার। সার্চ বাটনে ক্লিক করতেই সর্বপ্রথম ওর চোখের সামনে ভেসে উঠল নীল টিক চিহ্ন ছাড়া একটা পার্সোনাল প্রোফাইল, যা অলরেডি ফলোয়ার্স পেজ হিসেবে কনভার্ট করা। প্রোফাইল পিকচারের শীর্ষের একটা নেভি ব্লু শার্ট পরা, চশমা চোখে দেওয়া অত্যন্ত আকর্ষণীয় ও গম্ভীর ছবি। আইডিতে পোস্টের সংখ্যা হাতে গোনা গুটি কয়েক, কিন্তু ফলোয়ার সংখ্যা প্রায় 15,000-এরও অধিক। আর সেই ফলোয়ার্সদের প্রোফাইল ঘাঁটলে দেখা যায় তার 90% হলো তরুণী ও মেয়ে ফলোয়ার। স্ক্রল করতে করতে হঠাৎই মেঘের তীক্ষ্ণ চোখ জোড়া গিয়ে আটকালো গত পরশুর করা একটা রিসেন্ট পোস্ট, যেখানে ব্যাকগ্রাউন্ড ঢাকা টু খুলনা হাইওয়ে, গোধূলির আলো আর ফোকাসের শীর্ষের একটা আবছায়া ব্লার ছবি প্রকাশ পাচ্ছে। আর সেই ছবির ক্যাপশনে অত্যন্ত খাঁটি বাংলায় সুন্দর করে খোদাই করে লেখা রয়েছে, মায়াবন বিহারিণী, তোমার অপেক্ষায় দিনাপাত করেছে এই তৃষ্ণার্ত প্রেমিক পুরুষ। মরুভূমির ন্যায় শুষ্ক ও খা খা করা এই হৃদ মেজাজ শীতল হবে কেবল তোমার উষ্ণ অধরের এক পশলা অবাধ্য বৃষ্টিতে। শীর্ষ আইডিতে এমন রোমান্টিক ও কাব্যিক ক্যাপশন পড়ে নিজের অজান্তেই মেঘের ভেতরের পুরো দেহে কেমন যেন একটা তীব্র জ্বলন ধরে গেল। বুকের ভেতরে এক চরম ঈর্ষা ও জেলাসি অনুভব করেও নিজেকে সামলাতে পারল না। অবাধ্য আঙুলকে ঢুকে পড়ল কমেন্টস বক্সে। সেখানে হাজারো পরনারীদের হট ক্রাশ এবং হ্যান্ডসাম উক্তি শুনে মেঘের ভেতরে সেই জ্বলন যেন দাউ দাউ করে বাড়ছে। ঠিক তখনই ওর নজরে পড়ল একটা মেয়ের করা টপ কমেন্ট। সেখানে একটা ফর্সা মেয়ে লিখে রেখেছে, তোমার সেই মায়াবন বিহারিণী যদি কোনো মতে আমি হতে পারতাম শীর্ষ, তবে ইহকালের জন্য নিজেকে ধন্য মনে করতাম। সবচেয়ে বড় ধাক্কাটা মেঘ তখনই খেলো যখন দেখলো সেই মেয়েটির কমেন্টে শীর্ষ নিজে কেয়ার রিয়েক্ট দেওয়ার পাশাপাশি নিজের অফিসিয়াল আইডি পাশ থেকে রিপ্লাই করেছে, স্বপ্ন দেখতে ক্ষতি কি, সুন্দর স্বপ্ন তো মানুষের জীবনে কখনো কখনো বাস্তবে রূপ নেয়। শীর্ষ নিজের হাতে করা সেই রিপ্লাইটা স্ক্রিনে দেখা মাত্রই মেঘের পায়ের নিচের চেনা জমিনটা অজাতীয় কারণে এক লহমায় আলগা হয়ে গেল। চোখ দুটো চড়ক গাছ হয়ে বড় বড় হয়ে উঠল ওর। নিজের চোখের দৃষ্টি যেন মুহূর্তের মধ্যেই ঝাপসা আর ঘোলাটে হয়ে আসতে চাইল। আমার বুকটা এমন অস্থির লাগছে কেন? কেন অন্য কোনো মেয়ের উদ্দেশ্যে করে লেখা মেজরের এই উক্তি আমার বুকের তপ্ত বানের মতো এসে বিঁধছে। মেঘ নিজের এই অবাধ্য প্রশ্নের কোনো যৌক্তিক উত্তর খুঁজে পায় না। সে একেবারে আলুথালু পায়ে বারান্দা থেকে রুমে ঢুকে মায়ের মোবাইলটা বিছানায় ছুঁড়ে ফেলে দিল। তারপর ধপাস করে লুটিয়ে পড়ল নিজের গোছানো বিছানার ওপর। ওর হাত পা রাগে আর এক অজানা অভিমানে কাঁপছে, কিন্তু এই একগুঁয়ে আর অবুঝ বেচারি এটা বিন্দুমাত্র জানে না যে শিশুর এই পুরো উক্তি আর মায়াবন বিহারিণীর সম্বোধনটা কেবল ওকেই ঘিরে লেখা। আর ওই কমেন্টের রিপ্লাইটা মূলত মেঘকে আরও কিছু জানানোর জন্য মেজরের দেওয়া এক মস্ত বড় চাল ছিল। যদি মেঘ কখনো ওর আইডি স্ক্রল করে, তাহলে যেন তা দেখতে পাই কক্সবাজারের সেই রুদ্ধশ্বাস অপারেশন প্ল্যান ও ইন্টেলিজেন্সের মিটিং শেষ করে সদ্যই নিজের সরকারি বাংলোতে ফিরেছে শীর্ষ। ঘামে ভেজা দেহে একেবারে আটসাট হয়ে লেপ্টে আছে মেজরের সেই ফর্মাল খাকি ড্রেসটি। রুমে ফিরে সে বেল্ট আর বুট জুতো খুলে সোজা ওয়াশরুমের দিকে পা বাড়ালো। আর এক দফা ঠান্ডা পানিতে স্নান সেরে শরীরটা মুছে সামান্য একটা আরামদায়ক 3/4 প্যান্ট পরে সে কিচেনে গেল কফি বানাতে। চিনি ছাড়া করা ব্ল্যাক কফি। কফির মগটা হাতে নিয়ে ল্যাপটপ
কোলে নিয়ে সে বেডরুমের খাটে বসে পড়ল বর্ডারে কিছু গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজ সারণী করার জন্য। চোখের ওপর চড়ে বসল একটা অ্যান্টি রিফ্লেকটিভ রিডিং চশমা। যাতে একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখে কোনো সাইড ইফেক্ট না পড়ে। একাধারে প্রায় ঘন্টা তিনেক ল্যাপটপের কিবোর্ডে আঙুল চালানোর পর কিছুটা ক্লান্ত হয়ে ঘাড় উঁচিয়ে দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকালো ও দেখল ঘড়ির বড় কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে রাত এখন 9:35। শীর্ষ ল্যাপটপটা একপাশে রেখে নিজের শক্ত হাত দিয়ে ঘাড়ে মৃদু ম্যাসাজ করতে লাগলো। এতক্ষণ একনাগাড়ে কুঁজো হয়ে কাজ করার ফলে পাশের পেশিতে বেশ ভালো ব্যথা অনুভব করছে ও বেডসাইড টেবিলে রাখা নিজের পার্সোনাল ফোনটা হাতে নিয়ে লক স্ক্রিন আনলক করতেই ওপরে ভেসে উঠল ল্যাভেন্ডার রঙের শাড়ি পরিহিত মেঘের সেই চঞ্চল মায়াবী একটা ছবি। ঢাকার ছাদ থেকে খুব গোপনে মেঘের অজান্তে এই ছবিটি তুলেছিল শীর্ষ। স্ক্রিনের ছবিতে এক দফা গভীর ভালোবাসার চুম্বন এঁকে দিয়ে শীর্ষ খাটের ড্রয়ার থেকে একটা কাঠের ছোট বক্স বের করলো, যার ভেতরে সারি সারি সাজানো রয়েছে গোয়েন্দা বিভাগের কয়েকটি বেনামি সিম কার্ড। সেখান থেকে একটা নির্দিষ্ট সিম নিজের ফোনে ঢুকিয়ে সে কল লাগালো তার দূর দেশের সেই অভিমানী প্রেয়সীর নম্বরে। ওপাশে রিং হতেই মাত্র 2 সেকেন্ডের মাথায় কলটা রিসিভ হলো, কিন্তু ওপাশ থেকে ভেসে আসা কণ্ঠস্বরটা শুনেই মেজরের ভ্রু কুঁচকে গেল। কে বলছেন? অন্যান্য সময় মেঘের গলার সেই ঝাঁঝালো লোকাল ঢাকাইয়া টোনের চঞ্চলতার সাথে এখনকার গলার বেজায় পার্থক্য। কণ্ঠস্বরটা বড্ড ভারী, মনে হচ্ছে দীর্ঘদিন বালিশে মুখ গুজে একনাগাড়ে কেঁদেছে ও। কিন্তু কেন? শীর্ষ আর কোনো লুকোছাপা বা হেয়ালি করে সরাসরি নিজের চেনা পুরুষালী গলার প্রশ্ন না করে ভিন্ন গলার প্রশ্ন করছো, কাঁদছিলে কেন? গত রাতে এই কণ্ঠস্বর শুনে মেঘ চ্যাত করে উঠলেও আজ অলরেডি ফেসবুকে ওই কমেন্ট থেকে মেজরের ওপর এক পাহাড় সমান অভিমান জমা হয়ে গেছে ওর বুকে। তাই ওপাশের কণ্ঠটা চিনতে পেরেও সে কোনো রাগ দেখালো না। এক চরম উদাস আর ভাঙা গলায় উত্তর দিল, কান্না যার গলার মণিকণ্ঠ তার না কেঁদে আর উপায় কি বলেন? এই দুনিয়ার কান্নায় এখন আমার একমাত্র বন্ধু, আর কান্নায় আমার পরম শত্রু। রাত গড়িয়ে সকাল, আর সকাল গড়িয়ে আবারও কৃষ্ণপক্ষের রাত নেমে আসতে চলল। ঘরের এক কোণে টেবিল ল্যাম্পের আবছা আলোয় পড়ার টেবিলে ঝুঁকে বসে একাগ্র মনে পড়ছে মেঘ। আর পাশের ড্রয়িং রুমে ওর মা আলেয়া বানু সোফায় আরাম করে বসে টিভির পর্দায় স্টার জলসার সিরিয়াল দেখতে মগ্ন হয়েছেন। ঠিক তখন ওই সিরিয়ালের শব্দের মাঝেই ওনার কোলের কাছে রাখা মোবাইলটা হঠাৎ তীব্র কম্পনে কেঁপে কেঁপে উঠতে লাগলো। স্ক্রিনে একটা অচেনা নাম্বার জ্বলজ্বল করছে। ভদ্রমহিলাটি টিভির সাউন্ড কিছুটা মিউট করে তড়িঘড়ি করে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে কোনো কথার বদলে শুনতে পেলেন কেবল কারো বুক ফাটা ফোঁপানির শব্দ। এমন করুণ কান্না শুনে আলেয়া বানু ভীষণ বিচলিত হয়ে পড়লেন। তিনি টিভির রিমোটটা পাশে রেখে উদ্বেগের সাথে প্রশ্ন করলেন, কে মা তুমি? এভাবে কান্না করছো কেন? কি হয়েছে বলো তো? ওপাশ থেকে ফোঁপাতে ফোঁপাতে এক ফ্যাঁসে ও বুঝে আসা গলায় উত্তর এলো, আন্টি আমি রাইসা, মেঘের বান্ধবী। আরে তোমার এত পরিচয় দিতে হবে না মা, আমি তোমায় চিনি। তার আগে বলো তুমি এভাবে কান্না করছো কেন? কোনো বিপদ হয়েছে? রাইসার সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই বুকের ভেতরকে এক অজানা আশঙ্কা নিয়ে উক্ত কথাগুলো বলে ফেললেন আলেয়া বানু। ওপাশে রাইসা একইভাবে নাক টানতে টানতে কান্না মিশ্রিত গলায় বলল, আমার দাদু ভাই একটু আগে হার্ট অ্যাটাক করে মারা গেছেন আন্টি। পুরো পরিবার একেবারে ভেঙে পড়েছে। আমরা সবাই এক্ষুনি আমাদের গ্রামের বাড়ি কুমিল্লায় রওনা হচ্ছি দাফন করার জন্য। আন্টি মেয়েকে কি কদিনের জন্য আমার সাথে দেওয়া যাবে? ও একটু আমার সাথে চলুক না প্লিজ। রাইসার দাদু মারা গেছেন শুনে আলেয়া বানুর মনটা বেজায় খারাপ হয়ে গেল। কিন্তু রাইসার শেষোক্ত অদ্ভুত আবদারটা শুনে ওনার কপালে সামান্য চিন্তার ভাঁজ পড়ল। তিনি কিছুটা ইতস্ত করে ইনিয়ে বিনিয়ে আমতা আমতা করে বললেন, তোমাদের এমন
একটা বড় পারিবারিক বিপর্যয়ে মেঘের সাথে যাওয়াটা কেমন দেখাবে বলো তো মা? তোমাদের সবার মানসিক অবস্থা এমনিতেই ভালো নেই। পুরো বাড়ি শোকের বাড়ি, তার উপর সেখানে মেঘের মতো একটা বাইরের মেয়ে যাওয়াটা কেমন একটা কটূক্তি দেখাবে। লোকে কি বলবে? এসব কি বলছেন আন্টি? আসলে মেঘ তো সাথে গেলে আমি একটু মানসিক ভরসা পেতাম। ফাতিমা বা তানিয়ার থেকেও মেঘ আমার অনেক বেশি কাছের। ও আমার কলিজার বন্ধু। দাদুভাই হঠাৎ এভাবে চলে যাওয়াতে আমি একেবারে ভেঙে পড়েছি আন্টি। একা কিছুতেই সামলাতে পারছি না। প্লিজ আপনি মেঘকে না করবেন না। ও আমার সাথে গেলে আমি একটু শান্ত থাকতে পারবো। আলিয়া বানু প্রথমে বারণ করলেও রাইসা ওপাশে ওনার কোনো বারণই কানে তুলল না। সে অনবরত অনুনয় বিনয় আর কান্নাকাটি করতে থাকে। শেষ পর্যায়ে এসে আলিয়া বানু খানিকটা নরম হলেন এবং মনে মনে কিছু একটা ভেবে গম্ভীর গলায় বললেন, আচ্ছা মা, তুমি কেঁদো না। আমি মেঘকে একবার জিজ্ঞেস করছি ও যেতে চায় কি না। আলিয়া বানু কানে মোবাইলটা ধরে ধীর পায়ে মেঘের রুমের দিকে এগিয়ে গেলেন। দরজার পর্দা ঠেলে ভেতরে যেয়ে দেখলেন টেবিল ল্যাম্পের আলোয় মেঘ অত্যন্ত মনোযোগ দিয়ে খাতায় কী যেন লিখছে। উনি মৃদু গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানান দিলেন। মেঘ খাতার উপর থেকে নিজের দৃষ্টি সরিয়ে ওনার দিকে গোল গোল চোখ করে বেশ নিষ্পাপ ভঙ্গিতে তাকালো। কিছু বলবে আম্মু? আলিয়া বানু ফোনের ওপাশে থাকা রাইসাকে লাইনে রেখেই মেয়ের উদ্দেশ্যে বললেন, তোমার ফ্রেন্ড রাইসার দাদা কিছুক্ষণ আগেই মারা গেছেন। ওরা সকালে কিছু সময়ের মধ্যেই দাফন কাফনের জন্য ওদের গ্রামের বাড়িতে কুমিল্লার উদ্দেশ্যে বের হবে। রাইসা খুব কান্নাকাটি করছে। ও চাচ্ছে তুমি ওর সাথে সঙ্গ দিয়ে ওর গ্রামের বাড়ি যাও। ও একটু মেন্টাল সাপোর্ট পাবে। তা তুমি কি যাবে? আলিয়া বানুর এমন জিজ্ঞাসুক প্রশ্নে মেঘ মনে মনে এক মস্ত বড় শয়তানি হাসি হাসল। যাক, মিশন কক্সবাজারের প্রথম ধাপ একেবারে কেল্লাফাতে। তবে ওপরে নিজেকে একদম স্বাভাবিক আর সাধু সাজিয়ে মুখটা ছোট করে মিনমিনে বলল, আম্মু তুমি রাজি হলে আমি যাব। রাইসা আমার খুব ভালো ফ্রেন্ড। ওর এই বিপদে না গেলে কেমন দেখায় বলো? আলিয়া বানু টেবিল ল্যাম্পের আবছা আধারে ঢাকা মেয়ের সেই মায়াবী শ্যামা রঙের আননের দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। বান্ধবীর বিপদে মেয়ে এগিয়ে যেতে চাচ্ছে দেখে ওনার আর অমত রইল না। তিনি বললেন, ঠিক আছে, তাহলে আর সময় নষ্ট না করে চটপট তোমার ব্যাগপত্র রেডি করে নাও। ওরা গাড়ি নিয়ে যাওয়ার সময় আমাদের বাড়ির সামনে থেকে তোমায় পিক করে নেবে। কথাটা বলে যেভাবে এসেছিলেন তিনি ঠিক সেভাবেই ড্রয়িং রুমের দিকে চলে গেলেন। আর যাওয়ার মাঝপথেই তিনি রাইসার ফোন কলটা ওপাশ থেকে বিচ্ছিন্ন করে দিলেন। প্ল্যান সাকসেসফুলি কাজ করছে। মেঘের অবাধ্য মনে এখন বেজায় ফুর্তি। খুশির চোটে তার পা যেন মাটিতেই পড়ছে না। মনে মনে বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে আলমারি খুলে নিজের পছন্দের একটা ডাস্টি রোজ রঙের সিল্কের এথনিক কোয়ার্ড সেট পরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সে। পোশাকটির সাথে মানানসই হিসেবে পুরো বুকে ও হাতায় সাদা সুতোয় চমৎকার এমব্রয়ডারিং কারুকাজ করা রয়েছে। মেঘ তার দ্বিগুল কালো রেশমের ন্যায় কুন্তল রাশি পিঠের উপর আলগা করে ছেড়ে রাখলো। কানে পড়লো মাঝারি সাইজের দুটো পার্ল টপ, আর কপালের ঠিক মাঝখানটায় লেপ্টে দিল একটা ছোট্ট স্টোনের বিন্দিয়া। সবশেষে ঠোঁটে আলতো করে ছোঁয়ালো পিচ নুট কালারের লিপস্টিক। আয়নায় নিজের দিকে তাকিয়ে মেঘ নিজে মুগ্ধ হয়ে গেল। তার মায়াবী শ্যামবর্ণ ত্বকের সাথে এই ডাস্টি রোজ রং আর হালকা স্বাদ যেন একেবারে খোলতায় হয়ে ফুটে উঠেছে। পূর্ব প্রস্তুতি অনুযায়ী ট্রাভেল ব্যাগটা আগেই প্যাক করা ছিল। ব্যাগটা এক হাতে ঝুলিয়ে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে বসা আলিয়া বানুর উদ্দেশ্যে বেশ সম্মানী গলায় বলল, মা আমি তাহলে আসি। শীঘ্রই রাসুর মন ভালো করে দিয়ে ফিরে আসবো। তুমি চিন্তা করো না একদম। মেয়ের গলার আওয়াজ পেয়ে আলিয়া বানু টিভি থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকাতেই ওনার দুই ভ্রু কুঁচকে একাকার হয়ে গেল। তিনি চরম অবাক ও ক্ষুব্ধ হয়ে বললেন, ওই ছুরি,
তুই কি কোনো বিয়ের দাওয়াতে যাচ্ছিস নাকি মরা বাড়ি যাচ্ছিস? বান্ধবীর দাদু মারা গেছে, পুরো পরিবার শোক সাগরে ভাসছে, আর তুই এভাবে নতুন জামা কাপড় পরে কপালে টিপ আর ঠোঁটে লিপস্টিক দিয়ে সেজেগুজে যাচ্ছিস কোনো আক্কেলে? মায়ের এমন কড়া ধমক শুনে মেঘের ঝটপট নিজের সাজগোজের দিকে মায়ের আড়ালে জিভে এক মস্ত কামড় দিল। ইসরে, খুশির চোটে সে তো একেবারে ভুলে গিয়েছিল যে মরাবাড়ি যাওয়ার মস্ত বড় একটা নাটক সাজানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সে দ্রুত বানিয়ে বলল, আরে আম্মু, আসলে তাড়াহুড়োয় কী পরবো না পরবো মাথায় ছিল না, যা পেয়েছি পরে নিয়েছি। আর লিপস্টিক তো না, ঠোঁট ফেটে যাচ্ছিল তাই একটু ভ্যাজলিন দিয়েছি। আচ্ছা, এসব বাদ দাও, গাড়ি চলে এসেছে মনে হয়। তুমি শুধু তোমার এই লক্ষ্মী মেয়ের জন্য দোয়া করবে। আমি আসি। মা আর নতুন কোনো জেরা করার ফুসরত পাওয়ার আগেই মেঘ চোরের মতো এক প্রকার দৌড়ে ঘর থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আলেয়া বানু মেয়ের এই অদ্ভুত বাচ্চা মেয়ের পাগলামি ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে আর কিছু না বলে দরজা আটকে ঘরে ফিরে এলেন। শ্যামলী বাগেরহাট বাস টার্মিনালে এসে যখন চার বান্ধবী মিলিত হলো, তখন চারজনের বুক দুরু দুরু কাঁপছে। জীবনে প্রথমবার পরিবারের চোখে ধুলো দিয়ে মস্ত বড় একটা মিথ্যের আশ্রয় নিয়ে এতখানি সাহস দেখিয়ে একা একা বাড়ি থেকে বের হয়েছে ওরা। টার্মিনালের কোলাহল পেরিয়ে যখন ওরা কাঙ্ক্ষিত হানিফ এন্টারপ্রাইজের এসি বাসে উঠল, তখন যেন চার জোড়া ফুসফুস একসাথে স্বস্তির শ্বাস ফেলল। বাসের ভেতরে এসি ঠান্ডা বাতাসে নিজের বরাদ্দকৃত উইন্ডো সিটে আরাম করে গা এলিয়ে দিল মেঘ। খুলনা বাগেরহাট থেকে ঢাকা হয়ে সোজা সুদূর কক্সবাজারের সামনে আরও প্রায় 12 থেকে 14 ঘন্টার এক লম্বা ও ক্লান্তিকর জার্নি বাকি ওদের। ওদিকে কক্সবাজারের রামু সেনানিবাসের সরকারি বাংলোর এসি রুমে বসে তখন একনাগাড়ে কফির মগে চুমুক দিচ্ছিল মেজর শীর্ষ কারদার। ঠিক তখনই তার পার্সোনাল ফোনের স্ক্রিনে কেঁপে এক জরুরি কল ভেসে এলো। ফোনটা কানে তুলতেই ওপাশ থেকে মেজরের নিজস্ব এক বিশ্বস্ত গুপ্ত কর্মচারীর তথস্থ ও ফিসফিসানি কণ্ঠস্বর ভেসে এলো। স্যার, স্যার, আপনি খুলনায় সাত্তার মাস্টারের যে মেয়ের ওপর সার্বক্ষণিক নজর রাখতে বলেছিলেন, সেই মেয়ে এইমাত্র শ্যামলী বাগেরহাট বাস টার্মিনাল থেকে সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দূরপাল্লার গাড়িতে উঠেছে স্যার। নিজের খাস ইউনিফর্মের মুঠোফোন থেকে উক্ত চাঞ্চল্যকর খবরটা শুনে শিষ্য প্রথমে চরম অবাক হতে গিয়েও পরক্ষণেই শান্ত হয়ে গেল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় হাসির রেখা। এই মেঘ যা দস্যি আর অবাধ্য, তার পক্ষে এমন দুঃসাহসিক ও পাগলামি ভরা কাজটা করাটা খুব একটা অকল্পনীয় বা অসম্ভব কিছু নয়। ও যে কোনো একটা ফোন দিয়ে আসছে, তা শিষ্য গত রাতে মেঘের গলার উদাসীন সুর শুনেই কিছুটা আঁচ করতে পেরেছিল। শিষ্য গম্ভীর ও রাশভারী গলায় প্রশ্ন করল, সাথে আর কে কে আছে? ও কি একা? না স্যার, ও একা নয়। সঠিক নাম পরিচয় এখনও জানি না, তবে সাথে আরও 3 জন সমবয়সী মেয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে ওর কলেজের বান্ধবী। কথাটা বলেই ইনফর্মার মুসা চট করে চ্যাটবক্সে বাসের ভেতর থেকে গোপন তোলা একটা ছবি পাঠিয়ে দিল। শিষ্য ল্যাপটপ একপাশে সরিয়ে চ্যাটবক্সের সেই ছবিটার ওপর ক্লিক করল। ছবিতে দেখা যাচ্ছে ডাস্টি রঙের সিল্কের পোশাকে মেঘালয় আর রাইসা এক সিটে পাশাপাশি বসে আছে, আর ঠিক পেছনের সিটে ফাতেমা আর তানিয়া জানালার কাছে মাথা এলিয়ে চোখ বুজে রয়েছে। ছবিতে মেঘের সেই কপালের ছোট পাথরের টিপ আর মায়াবী শ্যামলা মুখের অবয়বটা দেখা মাত্রই শিষ্যর আর অন্য কিছু দেখার বা বোঝার প্রয়োজন হলো না। তার শিকার নিজের ইচ্ছায় নিজে থেকেই মেজরের ডেরায় দিকে ছুটে আসছে। শিষ্য ফোনের স্পিকারে নিজের কণ্ঠস্বর আরও 1 ডিগ্রি চড়াও করে কঠিন করে নির্দেশ দিল, গাড়ি ঢাকা পার হওয়া থেকে শুরু করে কক্সবাজার পৌঁছানো পর্যন্ত ওদের ছায়ার মতো ফলো করো। প্রপার সিকিউরিটি দেবে 4 জনকেই। ওদের সুরক্ষায় বা নিরাপত্তায় যেন বিন্দুমাত্র কোনো রূপ ঘাটতি না হয়।
যদি কোনো কারণে একটা আঁচও ওদের গায়ে লাগে, তবে তোমার এই চাকরি আমি 1 সেকেন্ডে নট করে দেব। গট ইট? মেজরের এমন বজ্রকণ্ঠিত হুঙ্কার শুনে ওপাশে থাকা মুসা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আমতা আমতা করে বলল, বুঝেছি স্যার, একেবারে পরিষ্কার বুঝেছি, কোনো ভুল হবে না। শীর্ষ লাইন কাটার আগে শান্ত কিন্তু এক চরম অধিকারবোধ মাখানো গলায় আবারও মুখ খুলল, আর শোনো মোজা, আইজ দেন আফটার, ওকে আর কখনো নিজের মুখে মেয়ে বা সে বলে সম্বোধন করবে না। রেসপেক্ট দিয়ে সবসময় ম্যাম বলে ডাকবে, বিকজ শি ইজ মাই উড বি ওয়াইফ। শীর্ষের মুখে এমন গম্ভীর ও চূড়ান্ত ঘোষণা শুনে ওপাশে থাকা মুসার চোখ দুটো চরকগাছ হয়ে গেল, মুখের চোয়াল সোজা ঝুলে পড়ল। তাদের বাংলাদেশ আর্মির বাঘা মেজর শীর্ষ কার্দারের হবু স্ত্রী কিনা এতটুকু একটা পিচ্চি হাঁটুর বয়সী কলেজ পড়ুয়া মেয়ে? আশ্চর্য, একেবারে অবিশ্বাস্য ও অলৌকিক কাণ্ড। মুসা নিজের বিষয় চেপে কোনোমতো বলল, জি স্যার, ইয়েস স্যার, ম্যামের কোনো ক্ষতি হতে দেব না। ফোনটা কেটে দিয়ে শীর্ষ চেয়ার ছেড়ে জানালার পাশে এসে দাঁড়ালো। রাতের কক্সবাজারের সমুদ্রের গর্জন যেন দূর থেকে তার কানে ভেসে আসছে। সে অন্ধকারের দিকে তাকিয়ে এক মায়াবী চওড়া হাসি হেসে বিড়বিড় করে বলে উঠল, আমার ডেরায় তোমাকে স্বাগতম, মাই ব্ল্যাক বিউটি। মায়াবন বিহরিণী নিজের জন্য নিজেই যখন তৃষ্ণার্ত প্রেমিকের মরুভূমিতে বৃষ্টি হয়ে ঝরতে আসছে, তখন এই মেজর কার্দার তোমাকে কিভাবে বরণ করে নেয় তা দেখার জন্য এবার প্রস্তুত হও। চোখ বন্ধ করেও শান্তি পাচ্ছে না। ল্যাপটপ খুলে কাজ করতে গেলেও তার অস্থির চোখ দুটো তখন ওই ল্যাপটপের স্ক্রিনে ভেসে থাকা মেঘের সেই মায়াবী ডাস্টি রোজ রঙের পোশাক পরা ছবিটার দিকে নিবদ্ধ। ছবিটার দিকে তাকিয়ে শীর্ষর মগজে বারবার হাতুড়ির মতো আঘাত করতে লাগলো গতরাতে ফোনের ওপার থেকে ভেসে আসা মেঘের সেই ভারী আর ভাঙা কণ্ঠের কথাগুলো। কান্না যার গলার মণিকণ্ঠ, তার না কেঁদে আর উপায় কি বলুন? এই দুনিয়ার কান্নাই যখন আমার একমাত্র বন্ধু, আর কান্নাই আমার পরম শত্রু। 17 বছরের একটা চঞ্চল ঠোঁটকাটা মেয়ের মুখে এমন বৈরাগ্য আর জীবন বিদেশি কথা শিশুকে চরমভাবে আশ্চর্য করে। এক বুক তীব্র বিস্ময় আর কৌতূহল নিয়ে গতরাতেই মেঘের বাকি কথা শোনার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল মেজরের মন। সে মেঘের এই উদাসীনতায় ঘোর কাটাতে এবং তার ভেতরের আসল ক্ষতটা পরিমাপ করতে নিজেই একটু দার্শনিক ভঙ্গিতে বলে উঠেছিল, মানুষের জীবন মূলত দুটি স্তরে বিভক্ত বাবুর মাম্মা, এই বিয়ের পূর্ব সময় অবধি দুঃখ আর 2 বিয়ের পরবর্তী সময়ের দুঃখ। জীবনের এক স্তরে মানুষ সাময়িক সুখ লাভ করে বটে, কিন্তু অন্য স্তরে অপেক্ষা করে থাকে কেবল কষ্ট আর হতাশা। মানব চক্র চাকাটা চিরকাল এভাবে ঘূর্ণায়মান। শীর্ষ ভেবেছিল তার এই তাত্ত্বিক কথায় মেঘ হয়তো রেগে গিয়ে আগের মতো চ্যাত করে উঠবে, কিন্তু ওপাশে মেঘ তখন শীর্ষর কণ্ঠ না চিনে মধ্যরাতে সেই নিস্তব্ধতায় এক অচেনা পুরুষের গলার গাম্ভীর্যের মোহে এক অদ্ভুত ঘোরের মাঝেই যেন নিজের ভেতরের আগ্নেয়গিরিটা উগরে দিয়ে বলে উঠেছিল, তাই বুঝি? তবে কোন সুখের খোঁজে আমার মেজবোন ঝিলি ধর্ষিতা হয়ে নিজের পবিত্র জীবনটা চিরতরে বিসর্জন দিল বলতে পারেন? এই সমাজের নিকৃষ্ট পুরুষদের পাশবিক লালসায় তো একটা নিষ্পাপ মেয়ের জীবনের সব কিছু এক নিমেষেই কেড়ে নিয়েছে, যাকে অন্ধের মতো বিশ্বাস করে আমার কলিজার বোনটা একদিন রাতের আধারে ঘর ছেড়েছিল। সেই বেঈমান নরপশু পুরুষটাই তো টাকার লোভে আমার বোনটাকে অন্য একদল হায়নার হাতে তুলে দিয়েছিল, যারা তিলে তিলে ছিঁড়ে খেয়েছে আমার কোমল নিষ্পাপ বোনটাকে। স্পিকারে মেঘের মুখ থেকে বের হওয়া এই ভয়ঙ্কর সত্যটা শোনা মাত্রই রামু সেনানিবাসের এসি ঘরের ভেতরেই মেজর শীর্ষ কার্দারের পুরো দেহের লোম এক ঝটকায় খাড়া হয়ে গিয়েছিল। তার আর্মির ধারালো মগজ যেন 1 সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে পড়েছিল। সে নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। কি বলছে এসব মেঘালয়া? গণধর্ষণ, তারপর লোকলজ্জার আত্মহত্যা। সাত্তার মাস্টারের পরিবারে এমন এক বীভৎস অতীত লুকিয়ে আছে যা আজ অবধি কোনো পুলিশ ফাইল বা ইন্টেলিজেন্সের রিপোর্টে উঠে আসেনি।
নিজের ভেতরের পেশাদারিত্ব আর ক্রোধকে একসুতে এনে শীর্ষ গত রাতে চরম রাগান্বিত বজ্রকণ্ঠিত উচ্চস্বরে ধমকের সুরে প্রশ্ন করেছিল, কে, কোন কুলাঙ্গার এমন জঘন্য কাজ করেছে তার সাথে? নাম বলো তার। ব্ল্যাক ব্যাট ফ্লাওয়ার। শিষ্যর মেজরি সুলভ সেই রাগান্বিত তীব্র চিৎকারে এক ঝটকায় মেঘের অবচেতন মনের সমস্ত ঘোর কেটে গিয়েছিল। সে চমকে উঠে বুঝতে পেরেছিল আবেগের বশে এক অচেনা রং নাম্বারে পুরুষের কাছে সে তাদের পরিবারের সবচেয়ে গোপন ও রক্তাক্ত ক্ষতটা ফাঁস করে ফেলেছে। ভাবতেই ভয়ে আর আতঙ্কে মেঘের পুরো শিরদাঁড়া বেয়ে এক বরফ শীতল ঠান্ডা স্রোত নেমে গিয়েছিল। সে নিজেকে সামলাতে নিজের ভেতরে সমস্ত ক্ষোভ আর পুরুষজাতির প্রতি জমে থাকা আজন্ম ঘৃণা এক সুতোয় এনে ওপাশ থেকে আবারও বিষাক্ত ছলের মতো ফিসফিস করে উত্তর দিয়েছিল, কোনো এক লালসায় মত্ত পশুর চেয়ে অধম পুরুষ করেছে। এই দুনিয়ার পুরুষ যাত্রা মানেই এক একটা বেইমান, ঠকবাজ আর চরম প্রতারক। আর আপনি মাঝরাতে ফোন দিয়ে পরনারীর খোঁজ নেওয়া, আপনিও হয়তো তাদের গোত্রেই একজন। চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।